একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে মামলা হেডেক বলে, এবং সিবিআই তদন্ত চলবে, তার উপরে কোনো স্থগিতাদেশ নেই, এটাই হচ্ছে আদেশ। দাদা আপনি একবার বললেন ওকে যদি এটা ঠিক হয়ে যায় কি কারা ন্যায্যভাবে পেয়েছে কারা মানে ইলিগালি পেয়েছে, যদি এটা সেগ্রিগেট করা যায় তাহলে আপনার কোনো গ্রাজ থাকবে না, আপনি ওটা বলেছেন। আমরা পরিষ্কার বলছি, যদি কেউ দেখাতে পারে যে ঠিকভাবে তার নিয়োগ হয়েছে, নিয়োগের পেছনে দুর্নীতি, তার চাকরি যাবে, তার চাকরি থাক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাইছি তো স্বচ্ছভাবে নিয়োগ করাটা। এখন এই স্বচ্ছতা নিয়েই শুনানি হচ্ছে, অনেক আইনি জটিলতা আছে, সেটা নিয়ে 16 তারিখে শুনানি হবে। আরও মুশকিল হচ্ছে, দেখা গেল যে সকলে মিলে এমন হইচই করছে এখানে, এটা অদ্ভুত ব্যাপার, যার ফলে বিচারপতিরা খানিকটা বিভ্রান্ত হয়ে পড়ছে। তারা তো বললেন আপনাদের আনরুলি বিহেভিয়ার নিয়ে আপনাদেরকে নিয়ে কিছু অসন্তুষ্ট ছিল বললেন তো। হ্যাঁ, কেন একদল লোক খুব চেঁচাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি করে, তখনই বললেন যে এতে রাজনীতি যায় কেন। এসএসসি বলছিল যে তারা এই সেগ্রিগেশনটা কি করে করা সম্ভব সেটা আজকে তারা জানাবেন। আজকে তাদের যে বক্তব্য সেটা থেকে কি আদৌ কোনো অবস্থান স্পষ্ট হয়েছে? তারা মুখে তো বলছেন যে হ্যাঁ আমরা সেগ্রিগেট করব, কিন্তু সেগ্রিগেট করে নির্দিষ্টভাবে হাজির করতে পারছে না। আমরা যে সওয়াল করলাম সেটা জাজমেন্টে রেকর্ড করেছি, এসএসসি বলছে আমরা করতে পারছি না। এখন দেখা যাক পরের দিন শুনানি। আপনি তো আজকে বললেন কি এসএসসি যদি এফিডেভিট করে সেগ্রিগেট করে দেয় তাহলে আপনাদের কোনো সমস্যা নেই। নিশ্চয়ই। তো আপনাদের কোনো আশঙ্কাও রয়েছে কি হাইকোর্টে তো এটা হলো না, সুপ্রিম কোর্টে এটা কি করে দেবে ওরা? ওদের তো বলতে হবে, তারপরে তদন্ত করলে বেরোবে তো আরও সব চুরি হয়েছে। দেখা যাক কি দেয় ওরা। দাদা আপনি একবার বললেন ওকে যদি এটা ঠিক হয়ে যায় কি কারা ন্যায্যভাবে পেয়েছে কারা মানে ইলিগালি পেয়েছে, যদি এটা সেগ্রিগেট করা যায় তাহলে আপনার কোনো গ্রাজ থাকবে না, আপনি ওটা বলেছেন। আমরা পরিষ্কার বলছি, যদি কেউ দেখাতে পারে যে ঠিকভাবে তার নিয়োগ হয়েছে, নিয়োগের পেছনে দুর্নীতি, তার চাকরি যাবে, তার চাকরি থাক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাইছি তো স্বচ্ছভাবে নিয়োগ করাটা। এখন এই স্বচ্ছতা নিয়েই শুনানি হচ্ছে, অনেক আইনি জটিলতা আছে, সেটা নিয়ে 16 তারিখে শুনানি হবে। আরও মুশকিল হচ্ছে, দেখা গেল যে সকলে মিলে এমন হইচই করছে এখানে, এটা অদ্ভুত ব্যাপার, যার ফলে বিচারপতিরা খানিকটা বিভ্রান্ত হয়ে পড়ছে। তারা তো বললেন আপনাদের আনরুলি বিহেভিয়ার নিয়ে আপনাদেরকে নিয়ে কিছু অসন্তুষ্ট ছিল। বললেন তো। হ্যাঁ, কেন একদল লোক খুব চেঁচাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি করে, তখনই বললেন যে এতে রাজনীতি যায় কেন। এসএসসি বলছিল যে তারা এই সেগ্রিগেশনটা কি করে করা সম্ভব সেটা আজকে তারা জানাবেন। আজকে তাদের যে বক্তব্য সেটা থেকে কি আদৌ কোনো অবস্থান স্পষ্ট হয়েছে? তারা মুখে তো বলছেন যে হ্যাঁ আমরা সেগ্রিগেট করব, কিন্তু সেগ্রিগেট করে নির্দিষ্টভাবে হাজির করতে পারছে না। আমরা যে সওয়াল করলাম সেটা জাজমেন্টে রেকর্ড করেছি, এসএসসি বলছে আমরা করতে পারছি না। এখন দেখা যাক পরের দিন শুনানি। আপনি তো আজকে বললেন কি এসএসসি যদি এফিডেভিট করে সেগ্রিগেট করে দেয় তাহলে আপনাদের কোনো সমস্যা নেই। নিশ্চয়ই। তো আপনাদের কোনো আশঙ্কাও রয়েছে? কিন্তু এই আন্ডারটেকিং দিতে হবে, তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে। ফলে এই আন্ডারটেকিং একটা রাইডার সহ কিন্তু স্থগিতাদেশ, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, যে তাদের যারা আইডেন্টিফাইড হবে, যাদের ইলিগালিটিস আইডেন্টিফাইড হবে, তাদের কিন্তু বেতন সহ সে বেতনগুলো ফেরত দিতে হবে। বাকিগুলো তো সিবিআই তদন্ত চালিয়ে যাবে, সেটাও আজকে বলেছে। সেটা কোন ক্ষেত্রে সিবিআই যেমন তদন্ত চালাচ্ছিল যে এই যে ইলিগালিটিস যা কি হয়েছে সেই বিষয়ে যেমন তদন্ত চালাচ্ছিল, অ্যাজ ইট ইজ তদন্ত চালিয়ে যাবে। কিন্তু যে প্রোটেকশনটা একটা পেয়েছিল সুপার নিউমেরিক নিয়ে সেটাতে সেই প্রোটেকশনটা থাকবে, কিন্তু ইন রিগার্ডস অফ আদার থিং যে তদন্ত চলছিল ইলিগালিটিসগুলো, সেগুলো যেগুলো ক্রিমিনালিটি ইনভলভ, সেগুলো অবশ্যই তদন্ত হবে। এর আগে হিয়ারিং এ রাজ্য সরকার বলেছিল কি যদি এইটা থাকে ক্লজ নম্বর 8 যে অর্ডারে ছিল, তাহলে পুরো ক্যাবিনেট জেলে চলে যাবে এই ইলেকশন চলাকালীন। সেটার উপর স্টে দিয়ে খুব সম্ভবত রাজ্যের জন্য তো স্বস্তি। দেখুন, রাজ্যের স্বস্তি অস্বস্তির বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে এখানে ইলিগালিটিস হয়েছে বলেই দেখুন সিবিআই তদন্ত কিন্তু কন্টিনিউ করতে বলেছেন। ফলে একটা জিনিস স্পষ্ট যে দুর্নীতি হয়েছে। এখন দুর্নীতির ফলে কারা বেনিফিশিয়ারি হয়েছেন, কোন কোন অ্যাপয়েন্টমেন্টগুলো দুর্নীতির বেনিফিশিয়ারি, সেইগুলোর জন্য কিন্তু পরবর্তী শুনানি হবে। এবং একটা রাইডার সহ সেই জন্য একটা নির্দিষ্ট রায় আছে। সেটা কি রাইডারটা কি? রাইডার হলো যারা আইডেন্টিফাইড হবে তাদের কিন্তু বেতন ফেরত লাগবে। অর্থাৎ দুর্নীতি হয়েছে এটা কিন্তু আদালত বুঝতে পারছে, কিন্তু দুর্নীতির বেনিফিশিয়ারি কোন সমস্ত প্রার্থীরা, কোন অযোগ্য প্রার্থীরা যারা দুর্নীতির বেনিফিশিয়ারি, তাদের আইডেন্টিফাই করার জন্য পরবর্তী শুনানি হবে। কিন্তু এই যে ইন দ্য মিন হয় অন্তর্বর্তীকালীন স্থগিতাদের সঙ্গে একটা রাইডার যে তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে। আজকে তো এসএসসি হোক বা বোর্ড হোক বা রাজ্য সরকার, তারা তো কোর্টের মধ্যে বললেন কি দুর্নীতি হয়েছে, তারাও তো মানছেন এটা, যেটা হাইকোর্টে হয়তো মানে। হ্যাঁ, অবভিয়াসলি দেখুন মানতেই হবে। তার কারণ হচ্ছে এসএসসি নিজেরা তারাও তো এফিডেভিট দাখিল করে বলেছেন। ফলে সেই এবং তারা একথাও বলেছেন যে সিবিআইয়ের উদ্ধার করা যেমন ওএমআরসি, সেটাকে ডাউট করার কোনো কিছু নেই। ইভেন সেটা এফিডেভিটেও মেনশন করেছিলেন। এখন তারপরেও তারা বিভিন্ন কথা বলছেন। কিন্তু যাই হোক না কেন, আজকে আদালত যে নির্দেশ দিয়েছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন নির্দেশ, এবং তাও একটা রাইডার সহ যে তাদের বেতন ফেরত দিতে হবে। আপনারা সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে তাহলে আপাতত স্বস্তি চাকরিহারাদের। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সহকর্মী শ্রাবন্তী শাহ। শ্রাবন্তী, 26,000 পরিবার, মানে 26,000 প্রার্থী এবং তাদের পরিবার
প্রত্যেকের বাড়িতে তাহলে আজকে একটা স্বস্তির আবহ এই মুহূর্তে অন্তত, যে তাদের বাড়িতে কালকে হাঁড়ি চড়বে, তাদের চাকরি যাচ্ছে না। দেখো, আপাতত জুলাই মাস পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশে নিঃসন্দেহে এদের প্রত্যেকের স্বস্তি থাকছে। দুই, আজকের যে অবজারভেশন, প্রথম থেকে প্রধান বিচারপতি বারবার এটা স্মরণ করিয়ে দিয়েছেন যে এত লোকজনের চাকরি চলে যাচ্ছে, এটা কিন্তু আদালত মাথায় রেখেছে। একই সঙ্গে এখানে কমিশন, রাজ্য উভয়কেই বলা হয়েছে পৃথকীকরণ কি সম্ভব। বিকাশ ভট্টাচার্যের মতো আইনজীবীরা যারা ছিলেন তাদেরকে প্রশ্ন করা হয়েছে, যদি ৮,৩২৪ জনের তালিকা সিবিআই তুলে দেয় তাহলে পুরো প্যানেল কেন বাতিল হবে। আবার একই সঙ্গে প্রধান বিচারপতি এটাও প্রশ্ন তুলেছেন যে এসএসসি বা রাজ্য কেউ কিন্তু ভবিষ্যতে যে দুর্নীতি হচ্ছে না, হবে না, এই বিষয়টাও কিন্তু স্পষ্ট করেনি। কোথাও গিয়ে পৃথকীকরণ সম্ভব কিভাবে সেটা তারা বারবার জানতে চাইছেন। জুলাই মাসে পরবর্তী শুনানির দিন সম্ভবত ফাইনাল ডিসপোজাল, ফাইনাল শুনানি হয়ে যেতে পারে, অর্থাৎ অত্যন্ত দ্রুততার সাথে এই মামলার যাতে একটা ফয়সাল্লা হয়ে যাক, এটা চাইছে শীর্ষ আদালত। তাদের বক্তব্য, হাইকোর্টের যে অবজারভেশন ছিল, হাইকোর্টের যে জাজমেন্ট ছিল, সেটা কেন এখনও পর্যন্ত তাদের নজরে বৈধ সেটা তারা ব্যাখ্যা করেছেন। একই সঙ্গে আজকে দেখা গেছে বারবার এই প্রশ্নটা উঠে এসেছে যে কারা যোগ্য কারা অযোগ্য। এই প্রথম কমিশন 19,000 জনকে যোগ্য বলে বলছে, কিন্তু তারা কি সত্যিই যোগ্য? তার কারণ এর মধ্যে যে 19,000 তালিকা, সেটা কিভাবে আলাদা করা সম্ভব, সেই আলাদা তালিকাও তাদের দিতে হবে। অর্থাৎ কিছুটা সাময়িক স্বস্তি হলেও সম্পূর্ণ স্বস্তি কিনা সেটা জুলাই মাসে হবে। তবে নিঃসন্দেহে রাজ্য সরকারের বড়সড় স্বস্তি। নির্বাচনের আগে যেভাবে সুপার নিউমারি পোস্টের জন্য যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, সেক্ষেত্রে একই স্থগিতাদেশ রয়েছে, অর্থাৎ মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নয়। প্রথম দিন শুনানির সময় যেরকমভাবে আইনজীবীরা বারবার বলেছিলেন যে নির্বাচন চলছে, এই সময় যদি মন্ত্রিসভার উপরে এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয় তাহলে সমস্যায় পড়বে। অর্থাৎ সেই একই ধরনের স্থগিতাদেশ থাকছে, অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকছে। সেক্ষেত্রেও যদিও সিবিআই তাদের তদন্ত চালিয়ে যেতে পারবে, আগামী জুলাই স্থির হবে শীর্ষ আদালতে এই চাকরি যারা হারিয়েছেন তাদের ভবিষ্যৎ। শ্রাবন্তী, আপাতত আমাদের সঙ্গে থাকে। এই মুহূর্তে সরাসরি চলে যাবো একবার ধর্মতলায়, যেখানে যোগ্য চাকরিহারারা তারা ধর্নায় বসে রয়েছেন, অনশনে বসে রয়েছেন। তাদের কাছ থেকে জেনে নেবো যে এই মুহূর্তে সুপ্রিম নির্দেশের পর, অন্তত অন্তর্বর্তী নির্দেশের পর তাদের তরফ থেকে কি প্রতিক্রিয়া। সুচরিতা রয়েছেন আমাদের প্রতিনিধি। এটা হয়তো একটা সাময়িক একটা আমরা রেহাই একটু পাচ্ছি, নিশ্চয়তা এটা নয়, এটা সাময়িক রেহাই আমরা পাচ্ছি, কিন্তু আমরা নিশ্চয়তা চাই। আমরা দৃঢ়তার সাথে চোখে চোখ মিলিয়ে আমরা বিদ্যালয়ে ফিরে যেতে চাই। আর আমরা 16 তারিখ অবধি আমাদের যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে তার জন্য মাননীয় সুপ্রিম কোর্টকে আমাদের অনেক অনেক ধন্যবাদ। তবে এটুকু বলতে পারি যে এটুকু তো বোঝেন যে সততার একটা আলাদাই শক্তি আছে, সেই সততার শক্তি নিয়ে কিন্তু আজকে আমরা এই সংগ্রামী যৌথ মঞ্চে অনশন করছি। আজকে এই 6ষ্ঠ দিনে আমরা আমাদের সততার শক্তি নিয়ে এখনও লড়াইটা চালিয়ে যাচ্ছি, চোখে চোখ রেখে রাজ্য সরকারের সাথে এবং এসএসসির সাথে, কারণ আমরা দুর্নীতি করিনি। সুচরিতা, একবার ওদের থেকে এই কথাটা জানতে চাও যে আপাতত স্বস্তি তো মিলল, কিন্তু পাশাপাশি সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে রেখেছে সিবিআই তদন্ত চলবে। তার মানে যাদের বেনিয়মে চাকরি হয়েছে, ঘুরপথে চাকরি হয়েছে, তারা কিন্তু সমস্যায় পড়তেই চলেছে, সেটা স্রেফ সময়ের অপেক্ষা। আমাদের কেন বাতিল হবে? অন্যায় করলো, দেখুন দুর্নীতি করলো কারা? আচ্ছা, আরেকটা বিষয়, একটা সরকার, একটা ইন্টারাপ্ট করছি যে দেখো, এখানে তো বলা হয়েছে যে সিবিআই যে তদন্ত সেটা কিন্তু চলবে। সেই ক্ষেত্রে যদি আপনাদেরকে বলা হয় যে তাহলে কি তাদের ক্ষেত্রে কোথাও না কোথাও গিয়ে একটা আশঙ্কা থেকেই গেল এবং তারা কিন্তু ভয় থাকবে, এটা কতটা জয় আপনাদের ক্ষেত্রে যারা আপনারা যোগ্য প্রার্থী? দেখুন, সিবিআই আছে, দেশে মহামান্য আদালত আছে, তাদের উপর আমাদের পূর্ণ আস্থা আছে যে তারা কোনটা সাদা কোনটা কালো নিশ্চয়ই বেছে বের করবেন। একজন সচেতন নাগরিক হিসেবে আমি এটুকু বলতে পারি যে আদালত যারা যোগ্য, যারা কোনো রকম দুর্নীতিতে নেই, অন্যায় করেনি, নিশ্চয়ই তাদের পাশে থাকবে, সবাই থাকবে। কিন্তু যারা অন্যায় করেছে,
যোগ্য নাগরিক হিসেবে এটাও বলতে পারি, এই দেশের একজন মানুষ হিসেবে, এই রাজ্যের একজন মানুষ হিসেবে আমি বলতে পারি, সচেতন নাগরিক হিসেবে বলতে পারি যে একদমই দুর্নীতির মধ্যে যারা রয়েছে, যারা যুক্ত, তাদের শাস্তি হওয়া উচিত, তাদের শনাক্তকরণ করা উচিত এবং শাস্তি দেওয়া উচিত। তার কারণ আগামী দিনে তাহলে আমাদের পরবর্তী প্রজন্মকে আবার নতুন করে আমাদের মতো বিভীষিকায় পড়তে হবে না, শিক্ষক সমাজকে এই অনশনে বসতে হবে না। শিক্ষক সমাজকে যদি অনশনে বসাতে না হয় তাহলে কিন্তু অবশ্যই যারা দুর্নীতি করেছে, করিয়েছে, যাদের কারণে দুর্নীতিটা হতে পেরেছে, তাদের যোগ্য যেন শাস্তি হয়। বেশ সুচরিতা, আপাতত আমাদের সঙ্গে থেকে এই মুহূর্তে আমার আরেক সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, এসএসসি তাদের বয়ান বারবার বদলেছে, তুমিও সে কথা দেখিয়েছো, আমরা সেই প্রতিবেদনে সে কথা দেখিয়েছি। এবার এসএসসির আগামী পদক্ষেপটা তো আরো অনেক কঠিন, কারণ এবার তো কার্যত খড়ের গাদায় ছুঁচ খুঁজতে হবে। এসএসসি তো বলে দিল আজকে তারা এই 5-6 হাজার 7 হাজার যা অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে তাদের খুঁজে বার করে দেবে। সত্যি কি সেই অযোগ্য প্রার্থীদের খুঁজে বার করে দেওয়াটা মুখের কথা? তবে আজকে এই যে 26,000 জনের চাকরি বাতিল বহাল থাকলো না, তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ রইল, তার জন্য সিজেআই চিফ জাস্টিস যে কথাগুলো বলেছেন সেগুলো একবার বলি তোমাকে। তিনি বলছেন যে নবম দশমের পড়াশুনো নষ্ট হতে পারে এখনই পুরো প্যানেল বাতিল হলে, তার একটা অস্বাভাবিক ক্ষতি হতে পারে আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। এই বিষয়গুলোকে মাথায় রেখে যেহেতু যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব, তাই এই চাকরি বাতিল করা হলো না, প্যানেল বাতিল করা হলো না। কিন্তু 16ই জুলাই কিন্তু মোডালিটি সেট করা হবে কিভাবে যোগ্য অযোগ্য আলাদা করা হবে। সেক্ষেত্রে যারা অযোগ্য বলে প্রমাণিত হবেন তাদের কিন্তু চাকরি বাতিল হবে এবং তাদের কিন্তু বেতনও ফেরত দিতে হবে। আপাতত স্বস্তির খবর হলেও এটা ভবিষ্যৎটা কিন্তু চরম অস্বস্তিকর হতে চলেছে এসএসসি, রাজ্য সরকার, অযোগ্য সব প্রত্যেকের ক্ষেত্রে। কারণ মোডালিটিস যখন সুপ্রিম কোর্ট সেট করে দেবে, সেখানে এই 19,000 সংখ্যাটা বেড়ে 20,000 হতে পারে, আবার 15,000ও হতে পারে, বলা যায় না। তার কারণ এখানে শুধুমাত্র ওএমআর সিটের যে মিসম্যাচ এটা ধরা পড়েছিল, এখন একাডেমিক্সে গন্ডগোল আছে কিনা, ইন্টারভিউতে ম্যানিপুলেশন আছে কিনা, সঠিক তথ্য রয়েছে কিনা এসএসসির কাছে, এগুলো কিন্তু সুপ্রিম কোর্টের বিচার্য বিষয় হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যোগ্য অযোগ্য পৃথকীকরণের পর এসএসসি কিন্তু যোগ্যদের চাকরিতে বহাল রাখবে এবং সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণ অনুযায়ী অযোগ্যদের চাকরি যাবে এবং তাদের বেতনও ফেরত দিতে হবে। তাই তাদের আন্ডারটেকিং দিতে হবে এই যে ডিউরিং দ্য মিন টাইম তারা বেতন পাবেন, সেই বেতন যাতে পরবর্তীকালে ফেরত যদি অযোগ্য প্রমাণিত হন তাহলে কিন্তু দিয়ে দিতে হবে। অর্থাৎ 26,000-এর আপাত স্বস্তি, আপাত স্থগিতাদেশ, এই কথাগুলো ব্যবহার করা যেতে পারে। তার কারণ পুরো বিষয়টাই নির্ভর করছে মানে অন্তত জুলাই মাস পর্যন্ত এই শব্দটা ব্যবহার করা যেতে পারে যে আপাতত স্বস্তি। খুব সংক্ষেপে আরো একবার প্রত্যেককে আপনাদের মনে করে দিই, সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে আপাতত স্বস্তি চাকরিহারাদের। 26,000 নিয়োগ আপাতত বহাল থাকছে। হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি 16ই জুলাই। এই মুহূর্তে সরাসরি চলে যাব অনামিকা রায়ের কাছে, যার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রসেনজিৎ। অনামিকার কাছে প্রথমেই জানতে চাইব, আজ সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী স্থগিতাদেশ নিয়ে তার প্রাথমিক প্রতিক্রিয়া কি? একদম সরাসরি দর্শকদের দেখাবো অনামিকা, প্রাথমিক প্রতিক্রিয়া কি? আবারও অন্তত 1 মাসের জন্য হলেও স্কুলে ফেরা যাবে। এটা মানে একটা সত্যি একটা স্বস্তিটা মানে এই লাস্টের যে রায়টা এরকম হবে সত্যি একটা মানে বিশাল বড় একটা স্বস্তি, যেটা সারাদিন ধরে মানে গত 2 দিন ধরে আর কি, গতকালও কিন্তু সারাদিন এই টিভি ফোন এগুলোর উপরেই চোখ ছিল, আজকেও তাই সারাদিন ধরে এই টিভি ফোনের উপরেই চোখ আছে। কিন্তু সারাদিনের যা কথোপকথন হলো, লাইভ স্ট্রিমিংটা দেখছিলাম, কিন্তু তাতে কিন্তু মানে স্টে হবে না এটা এক প্রকার ধরে নিয়েছিলাম যে স্টে হবে না, মানে যেহেতু যোগ্যদের তালিকা সে মানে শুধু সংখ্যাটা পরিসংখ্যানটা বলেছে কিন্তু নাম বা কোনো কিছু তালিকা দেয়নি। তো সেই জায়গায় একটা ছিল যে এটা কারণ নেক্সট হিয়ারিং বলে আগেই বললো যে 17 জুলাই, তার মানে আমাদের ততদিন আমরা কি করব, স্কুলে যেতে পারবো কিনা বা সার্ভিস কন্টিনিউশন থাকবে কিনা, সেটা কিন্তু একটা মানে সেই জায়গাটাতে অবশ্যই একটা প্রশ্ন ছিল। কিন্তু লাস্ট ওই 10 মিনিটসের একটা শর্ট ব্রেক নেওয়ার পর মহামান্য বিচারপতিরা তারপর দেখলাম একটা রায় আসলো যে আপাতত
স্টে হলো। 26,000 জনই কিন্তু এখন এই মুহূর্তে স্কুলে যেতে পারবে। আর তাদের একটা মুচলেখায় সিগনেচার করতে হবে যে আমরা যোগ্য। তাদের পরবর্তীতে যদি তাদের বিরুদ্ধে কোনো রকম মানে তাদের ইল্লিগাল কোনো কিছু প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে বেতন সুদসহ ফেরত দিতে। তুমি নিজেকে যোগ্য শিক্ষক মনে করো, কোথাও গিয়ে মনে হচ্ছে এই মুচলেখাটাও মানে পরিস্থিতিটাই এমন যে বাধ্য হচ্ছে দিয়ে চাকরি করতে যেতে হবে যোগ্য শিক্ষক হিসাবে, যে আমি অযোগ্য হলে টাকা ফেরত দেবো, কোথাও অপমানজনক, কিন্তু করতেই হবে। হ্যাঁ, অবশ্যই অপমানজনক, কিন্তু এখন যদি এইরকম সিগনেচার করতে হয়, সবাইকে যদি সেই জায়গায় করতে হয় তাহলে অবশ্যই করতে হবে। কারণ দেখুন, যারা অযোগ্য তারা কিন্তু অলরেডি তাদের কিন্তু তারা মানে তারা অলরেডি প্রুফ হয়ে গেছে যে তারা অযোগ্য। তো আমরা এটাই চাইবো কমিশনের কাছে, এটাই আমাদের রিকোয়েস্ট যোগ্য চাকরি প্রার্থী হিসেবে, যে কমিশন যাতে অতি সত্বর নাম ক্যাটাগরি ওয়াইজ যেইভাবে সুপ্রিম কোর্ট দিতে বলেছে আর কি, সেইভাবে লিস্টটা দিয়ে দিই। আর মহামান্য সুপ্রিম কোর্ট তো বলেছে যদি যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করে দিয়ে দেয়, তার সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকম প্যানেল যে ক্যান্সেলেশন, যেটা আমাদের সব থেকে বড় একটা মানে ভয়, সেই জায়গাটা কিন্তু আর থাকছে না। বেশ, প্রসেনজিৎ, অনেক ধন্যবাদ তোমাকে, অনামিকাকেও অনেক ধন্যবাদ।